মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলোর ফেসবুক পেজে আমাদের সাথে কানেক্টেড আছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে এক গুণী মানুষকে ক্যাফে লাইভে আমন্ত্রণ জানিয়েছি। বর্ণাঢ্য তার কর্মজীবন। 1962 সালে তিনি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন। সেখান থেকে তিনি পাশ করেন 1967 সালে। 68 সালে ইঞ্জিনিয়ার হিসেবে তিনি ওয়াসায় যোগ দেন। 1969 সালে তাঁর অভিনীত প্রথম নাটক আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। সেই নাটকটির নাম ছিল ইডিপাস। 1991 সালে তার রচিত প্রথম উপন্যাস আমরা পেয়েছি বইমেলায়, আপ্লুত মরু। বলুন তো তিনি কে? আমার মনে হয় আর কিছুই বলার দরকার নেই। তিনি অভিনয়শিল্পী হিসেবে তার কর্মময় জীবনে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর আসরে, অর্থাৎ এবারের আসরে তিনি অর্জন করেছেন আজীবন সম্মাননা। আমাদের সঙ্গে আছেন সিভিল ইঞ্জিনিয়ার, লেখক এবং শ্রদ্ধেয় অভিনয়শিল্পী আবুল হায়াত। ক্যাফে লাইভে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাই আজকে আপনি ক্যাফে লাইভে আমাদেরকে সময় দিয়েছেন। তো আপনাকে যেহেতু পেয়েছি, আমার একটা জিজ্ঞাসা আছে, সেটি হলো খন্দকার মোহাম্মদ শামসুল আরিফিন আবুল হায়াত গোলাম মাহবুব, ডাকনাম রবি, পুরো নামটি আপনার। এই নামটি কে রেখেছিল? নামটি রেখেছেন আমার মায়ের নানা। আচ্ছা। আমার বংশের টাইটেল হচ্ছে খন্দকার। আর আমাদের নামের আগে তো বেশিরভাগ সবারই মোহাম্মদ থাকে। জি। শামসুল আরিফিন আবুল হায়াত এটা হলো মূল নাম। তার সাথে আবার গোলাম মাহবুব লাগিয়েছেন উনি। আর রবি ডাকনাম, এটা আমার বাবার দেওয়া নাম। তো সময়ের মানে কি বলবো, আবর্তনে আস্তে আস্তে সব কিছু ঝরে পড়ে গেছে। রবি নামটা তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছাড়া এখন আর কেউ সেরকম ডাকে না। আবুল হায়াত হিসাবেই পরিচিত। আর শামসুল আরিফিন এটা সার্টিফিকেটে আছে, তাও এস ফুল স্টপ এ, ওই সার্টিফিকেট নেম এস ফুল স্টপ এ ফুল স্টপ আবুল হায়াত। শুধু হায়াত নামেই পরিচিত। এখন কেউ আপনাকে রবি বলে ডাকে? হ্যাঁ, ডাকার মানুষ আছে। আমার বন্ধু বান্ধব দু চারজন আছে। আমার দুটো বড় বোন খুব ডাকতো আমাকে, তারা দুজনেই প্রয়াত, তারা দুজন চলে গেছে। আমার বন্ধু বান্ধবরাই ডাকে, এবং আমার কিছু জুনিয়র বন্ধু আছে পাড়ার, আমার যারা ছিল একসাথে আমরা থাকতাম, রবি ভাই ডাকটা, তাদের কাছে আমি পরিচিত। আমার আত্মীয় স্বজন যারা, ছোট ভাই বোন যারা আছে, কিছু বেঁচে আছে যারা, রবি ভাই, এটা আমার পরিচিতি। কার কাছ থেকে রবি ডাকটা শুনতে আপনার মন খুব আনচান করে বা চায় যে এই নামে যদি আমাকে এই মানুষটি ডাকতো? না, সেটা তো মা যখন ডাকতেন রবি বলে, বা বাবা যখন ডাকতেন, এটা সবচেয়ে কাম্য আর কি। মানে খুব আশা করতাম আর কি যে কখন ডাকবে। আগে বাবা ডাকলে ভয় পেতাম, মা ডাকলে খুশি হতাম। তারপরেও ওই ডাকগুলো শোনার জন্য এখনও মনটা আনচান করে। আর মজার কথা বলি আমি, যে এই আমার আরেকটি নাম দিয়েছিলেন গোলাম মুস্তাফা, আমাদের কিংবদন্তি অভিনেতা। উনি আমাকে একদিন ডাকছিলেন আর কি, জীবনবাবু, ও জীবনবাবু শোনেন। আমি বলি, মুস্তাফা ভাই, জীবনবাবু কাকে ডাকছেন? আমি তো জীবনবাবু না। বলে, আপনার নাম তো হায়াত নাকি? আমি বলি, হ্যাঁ। হায়াত মানে কি? হায়াত মানে তো জীবন। তো ওনার কাছে আমি মাঝে মধ্যে জীবন নামটা শুনতাম আর কি। অদ্ভুত। সেই মানুষটিও তো পরপারে পাড়ি জমিয়েছেন। জীবন থেকে আসলে সময় চলে যায়। হ্যাঁ, পছন্দের নাম ছিল তার। আমি এই জন্মের কয়েক বছর, 2-3 বছর আগে বোধহয়, 3 বছরই হবে বোধহয়, রবীন্দ্রনাথ মারা গেছিলেন। তো আমার বাবার খুব শখ ছিল যে তার ছেলে হলে নাম রাখবেন রবি। সেখান থেকে রবি। এবারে আমি একটু সম্পর্কের গল্প শুনতে চাই, যেহেতু সম্পর্কের মাঝেই আছি। 1970 সালে আপনাদের বিয়ে হয়েছে, 55 বছর পেরিয়ে গেছে সাংসারিক জীবনে। এই ভাঙনের যুগে, এই বিচ্ছেদের যুগে এই সুসম্পর্ক বজায় রাখার মূল মন্ত্র কি? আপনি কি বলবেন আপনার জীবনের অভিজ্ঞতা থেকে? আমার জীবনের অভিজ্ঞতা কি বলবো, আমি তো একটা জিনিসই বুঝি, ভালোবাসা, আস্থা, বিশ্বাস, এগুলোই তো মূল জায়গা।
আর কি আছে, অর্থকরী কোনো ব্যাপার না, বৃত্ত বা বড় লোক হওয়ায় বা টাকার মধ্যে টাকা দেখে একজন আরেকজনকে পছন্দ করে তা তো না। আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ গেছে, একসময় আর্থিক কষ্ট অনেক ছিল, তখন আমরা ভালো ছিলাম, এখনও আমরা ভালো আছি। ওই একটা জায়গায় যে বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা। বাহ, এটা আমাদের দেখতেও ভালো লাগে। এমন বন্ধনই থাক সবসময়, তেমনটাই প্রত্যাশা থাকবে। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে প্রকৌশলী কেন অভিনেতা? এটা না বলে বরং বলা উচিত একজন অভিনেতা কেন প্রকৌশলী। আচ্ছা কারণ আমি অভিনয় করি 10 বছর বয়স থেকে, আচ্ছা, সুতরাং আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢুকি তার আগেই কিন্তু আমি একজন অভিনেতা। তো সুতরাং এটা বলতে পারো যে অভিনেতা হতে হতে হঠাৎ করে প্রকৌশলী হয়ে গেলাম। এখন দুটো সত্তা পাশাপাশি চলছিল। গত 30 বছর আগে দুটো সত্তা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তো ওটা ছেড়ে দিয়েছি, এখন পুরোপুরি অভিনেতা। কাজেই জীবন এবং কাজের মধ্যেই আছেন। এখনকার সময়টার কথায় যদি বলি যে এই সময়টাকে আপনি কিভাবে উপভোগ করছেন? আমি সবসময় উপভোগ করি আমার সময়টাকে। আমি চেষ্টা করি কোনো না কোনো একটা কাজ করতে। আমি এখন হয়তো আমার প্রফেশনাল কাজ অনেক কম করি, সেটা বয়সজনিত কারণে। তারপরে নাটকের কন্টেন্ট ওয়াইজ যেটা পছন্দ না হয় সেগুলো করি না, একসময় করতাম, কারণ প্রফেশন তো, প্রফেশনের দরকার হয় করার। তো এখন আর সেই প্রয়োজনটা বোধ করি না, কিন্তু কাজ করা প্রয়োজন, আমি কাজ করি। কাজ করলে মনে আনন্দ থাকে, এবং আনন্দ থাকলে সুন্দরভাবে বাঁচা যায়। এটা হলো মূল মন্ত্র আর কি। আপনাকে বলা হয় চিরতরুণ এবং আপনি অনেকের আইডল। তরুণদের জন্য কি বলবেন? তরুণীর জন্য তো বলার কিছু নেই। তরুণরা তো এখন যে ভিডিও মিডিয়ায়, যে সোশ্যাল মিডিয়া যেগুলো, সেখানে তাদের বেঁচে থাকার জন্য, তাদের ভালো থাকার জন্য নানান রকমের উপকরণ রয়েছে, এবং খারাপ হওয়ার মতো যথেষ্ট উপকরণ রয়েছে। এখন তাদেরকে বেছে নিতে হবে যে কোনটা তারা নিবে। এর বিবেক বুদ্ধি দিয়ে তাদের নিজেদেরকে পরিচালিত করতে হবে, তাদেরকে রুচিবান হতে হবে, তাদেরকে মানে কি বলবো, মূল্যবোধকে আস্থায় আনতে হবে, বিশ্বাস রাখতে হবে মূল্যবোধের উপরে। এই সমস্ত ব্যাপারগুলো চিন্তাভাবনা করলে, এবং সহজ সরল জীবনযাপন। অর্থ তো প্রয়োজন আছে, অর্থ ছাড়া তো মানুষ জীবন চলবে না মানুষের। সুতরাং অর্থ উপার্জনের জন্য যা কাজ করার প্রয়োজন, সুস্থ পথে, সুন্দর পথে, ন্যায়ের পথে, সেগুলো করবে। কাজ করতে হবে, এটা কাজ করলেই জীবনটা সুন্দর হয়। আমার এক গুরু আছেন, সঞ্জীব চট্টোপাধ্যায়, উনি কলকাতায় থাকেন, লেখক। উনি আমাকে বলেছেন যে দেখেন হায়াত সাহেব, বেঁচে থাকার জন্য আনন্দ করতে হবে, আনন্দ করবেন, বেঁচে থাকবেন ভালোভাবে। আমি বলি কীভাবে আনন্দ করবো? কাজ করবেন, কাজ করলে আনন্দ পাবেন, আর আনন্দ পেলেই আপনি ভালোভাবে বেঁচে থাকবেন। সুতরাং এটাই হলো মূল মন্ত্র। কাজের মধ্যে থাকতে হবে, তাহলেই বেঁচে থাকা যাবে। আচ্ছা, আপনি নিজে যেহেতু একজন তারকা, দুজন সন্তান, বিপাশা হায়াত, নাতাশা হায়াত, তারাও তারকা, মেয়ে জামাইরাও তারকা। তো তারকা আবুল হায়াতের জীবনে এমন মুহূর্ত শুনতে চাই যে সন্তানদের পরিচয় পরিচিত হয়েছেন এবং সেই মুহূর্তে আপনি গর্বিত বোধ করেছেন। আমি সবসময় গর্বিত বোধ করি, কারণ এখন বলতে গেলে অনেক দিন থেকেই আমি বিপাশার বাবা বলে পরিচিত হয়েছি। এবং যেদিন প্রথম শুনলাম যে এই যে বিপাশার আব্বা যাচ্ছে, তখনই মনে হতো যে গর্বের বুকটা ফুলে উঠে, যে আমার সন্তান আমার চেয়ে বেশি বড় হয়েছে, বা আমার চেয়ে বেশি পরিচিত হয়েছে মানুষের কাছে। এটা আসলে গর্বের বিষয়, আনন্দিত। এই যে এরকম কোনো একটা পার্টিকুলার মোমেন্টের কথা শুনতে চাই, যেই যে বলেছে যে বিপাশার বাবা, তখন আপনি হুট করে তাকিয়েছেন বা এরকম কিছু, যখন প্রথম শুনতেন, সেই সময়টাতে একটু ঘুরে আসি। হ্যাঁ, এরকম হয়েছে, কিন্তু তাতে আমি মানে আনন্দ উপভোগ করেছি। আমি রীতিমতো একটা কি বলবো, চমকে হয়তো তাকিয়েছি, কে বলে রে, আচ্ছা দেখলাম একটা ইয়াং ছেলে বা কেউ এরকম। তো এটা দেখলাম যে এটা তো খুবই আনন্দের ব্যাপার, যে সে আমার চেয়ে বেশি জনপ্রিয় তখন, এখনও সে জনপ্রিয়।
আচ্ছা, এবারে আমি একটু মেরিল প্রথম আলো আয়োজনের অভিজ্ঞতার কথা শুনতে চাই, যে প্রথম থেকেই আপনি এই আয়োজনটির সাথে জড়িত। আপনাকে আমরা পুরস্কার পেতে দেখেছি, উপস্থাপক হিসেবে দেখেছি, এবং এবছর আজীবন সম্মাননা আপনি লাভ করেছেন। তো সামগ্রিক মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে আপনার অভিজ্ঞতার কথা একটু শুনবো। তা মেরিল প্রথম আলো তো এটা বলতে হবে যে দেশের অন্যতম প্রধান একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে সাংস্কৃতিক কর্মীদের মানে কাজের স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং এটার মূল্য অনেক বেশি। একজন শিল্পী হিসাবে যে এই পুরস্কারটা পায় বা এই স্বীকৃতিটা পায়, সেই জন্য আমি বলবো এটার অবস্থান অনেক উঁচুতে শিল্পীদের কাছে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আরও কথা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ। ছোট্ট একটি ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। ব্রেকের পরে সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন কিংবদন্তি অভিনয় শিল্পী শ্রদ্ধেয় আবুল হায়াত। আরও একবার স্বাগত বিরতির পরে। শুনেছি আপনি পানি ভয় পান, এর পেছনে কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ আমি সাঁতার জানি না, সেটা হলো মূল কথা। এবং ছোটোবেলা থেকে আমি, আমার 4 বোনের 1 ভাই, তো মা বাবার 4 মেয়ের 1 ছেলে, সেই হিসাবে আমাকে নিষিদ্ধ ছিল পানির কাছে যাওয়া। তো নিষিদ্ধ থাকার কারণে সাঁতার শেখা হয় নাই। যেমন হয় না অনেক সময় যে বড় ভাইটাই থাকলে তারা নিয়ে যায় সাঁতার শেখাতে, বা বাবা যদি পুকুরে যেতেন, বাবা কোনোদিন পুকুরে আমি যেতে দেখিনি গোসল করতে। তো সুতরাং সেই সুযোগ হয়নি আমার জীবনে কোনোদিন। আর ছোটোবেলা থেকে যেহেতু শহরে বাস করি, আমি একদম 4 বছর বয়স থেকে, 3 বছর বয়স থেকে ইনফ্যাক্ট চট্টগ্রামে শহরে বাস করতাম, তো শেখা হয়নি। তো ওই ভয়টা মাথার মধ্যে আছে যে পানিতে গেলে, ডুবে গেলে আমি কী করবো, যে নৌকা ডুবে গেলে কী করবো, স্টিমার ডুবে গেলে কী করবো, পড়ে গেলে কী করবো। শুটিংয়ের সময় আমি ভয়ে ভয়ে নৌকায় উঠি, তা পারতপক্ষে মানে পানির মধ্যে শুটিং আমি করতে চাই না। মানে ভালো ভালো কাজ আমি বাদ দিয়েছি এই কারণে। পানিতে শুটিং হবে এই জন্য? পানিতে শুটিং শুনলে পরে আমি অনেক সময় করিনি। এবং আমি সবচেয়ে মজার ব্যাপার, আমি ঢাকা থেকে আমার শ্বশুরবাড়ি যেতাম, নৌকায় করে যেতে হতো আমাকে। কোথায়? নৌকায় যেতে হ্যাঁ, হতো। শ্বশুরবাড়ি কোথায়? বেশি দূরে না, ঢাকার খুব কাছেই বেড়াইদ গ্রাম। তখন এগুলো সব পানি ছিল, এখন তো সব বালি ফেলে সব বাড়িঘর হয়ে গেছে এইসব জায়গাগুলো। এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি অনেক নিচু জায়গা ছিল। বর্ষাকালে 20 ফুট পানি থাকতো এখানে, সব একার পানি থই থই করতো এখানে। তো বর্ষাকালে যখন যেতাম শ্বশুরবাড়ি, তখন পালতোলা নৌকায় করে যেতে হতো। তো তখন সবসময় মানে একটা এরকম থরথর অবস্থার মধ্যে থাকতাম। তো আমার স্ত্রী বলতেন যে যদি কিছু ঘটে তুমি কিন্তু আমার খালি ছুঁয়ে রাখবো, আমাকে ধরে রাখবো না, আমাকে ছুঁয়ে থাকবো, তাহলে পৌঁছে যাবো আমরা ঘাটে। তো যাই হোক, সারা জীবন আমি ওনার কারণে এই ঘাট পর্যন্ত পৌঁছে এসেছি আর কি। কি সুন্দর সম্পর্ক আপনাদের। আচ্ছা, একটু কর্মজীবনে আবার চলে আসি, যে আপনাকে আমরা নাটকে পেয়েছি, টেলিফিল্মে পেয়েছি, চলচ্চিত্রে পেয়েছি। সময়ের সাথে সাথে এখন আরও একটি মাধ্যম জনপ্রিয় হয়েছে, ওটিটি। কাজের কি কি পরিবর্তন আপনার চোখে পড়ছে এই সময়টাতে? না, কাজের তো পরিবর্তন তো হচ্ছেই, কারণ গোটা পৃথিবীটাই তো পরিবর্তনশীল। মানুষের স্বভাবে পরিবর্তন হয়েছে এর কারণেই। টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট যেটা হয়, মানুষও সেটা তো অভ্যস্ত হয়ে যায়। সেটা তো অভ্যস্ত হয়ে গেলে আমাদের জীবনাচার যেটা আছে সেটাই তো পরিবর্তন হয়ে যায়। আগে সকালে উঠে মানুষ মানে বাতাসে একটু হেঁটে বেড়াতে পছন্দ করতো, এখন ঘুম থেকে উঠে আগে ফেসবুকটা দেখে যে কয়টা ভিউ আসলো, কয়টা লাইক আসলো, কি আসলো। এই যে জীবনের পরিবর্তন, এগুলো তো টেকনোলজির কারণেই। আগে অসুখ বিসুখ হলে মানুষ মিক্সচার খেত, বোতলের মধ্যে দাগ কাটা কাগজ দিয়ে ডোজ দেওয়া থাকতো, সেটা ঢকঢক করে খেতাম। আর এখন হয় ক্যাপসুল, আর না হয় ইঞ্জেকশন, না হয় ট্যাবলেটও আগে এত বড় বড় ট্যাবলেট হতো, এখন সেটা ছোটো ছোটো ট্যাবলেট। মানে সব কিছুরই তো পরিবর্তন হয়েছে। আর আগে তো ওষুধ কে দিল, কেন দিল, কী দিল, এটা কিছু বুঝতাম না। আর এখন ডাক্তার একটা ওষুধ দিলেই আগে গুগলস খুঁজি যে এই ওষুধটা কী জন্য দিল, কী আছে এটার মধ্যে, কী কারণে এটা ওষুধটা দিল। তো এই যে লাইফের যে স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে,
তো এখন নাটকের মানুষ আগে যত সহজে অভিনয় করতো, এখন তো আর ওই রকম না। এখন গোটা পৃথিবী তার হাতে আছে, সে সবার অভিনয় দেখছে, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনয় সে সারাদিন ধরে দেখছে, প্রতিদিনই দেখতে পারে, যে কোনো সময় দেখতে পারে। শ্রেষ্ঠ নাটকের সিনেমাগুলো তারা দেখতে পাচ্ছে। আমরা যেমন আগে দেখতাম সিনেমা হলে গেলে মাসে একবার হয়তো হলিউডের সিনেমা দেখতাম, এখন তো তা না। এখন তো যে কোনো মুহূর্তে একটা হলিউডের যে কোনো একটা চরিত্রকে দেখতে পারে। তো এগুলো তো শিক্ষার একটা পন্থা। আগে স্কুল কলেজে নাটক হতো না, এখন স্কুল কলেজে নাটক শিক্ষা দেয়, ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট আছে। তো এই সব কিছুর ফলে হয়েছে কি, আমি বলবো যে সব কিছু উন্নত হয়েছে, আগের থেকে এগুলো অনেক ডেভেলপ করে গেছে। কিন্তু আগের চেয়ে যে সব কিছু ভালো হচ্ছে তা আমি বলবো না, এটার খারাপ দিকও আছে, কিন্তু ভালো দিকটাও বেশি। একটু ভালো দিক খারাপ দিক দুটোই শুনি আপনার থেকে। না, খারাপ দিকে হচ্ছে যেমন ধরেন ওই অনেক কিছু যেগুলো আছে, যেগুলো নিষিদ্ধ, যেগুলো অরুচিকর, সেগুলো ফলো করার চেষ্টা করে, অথচ এগুলো হয়তো আগে ছোটদের রিচের বাইরে ছিল বা সব মানুষের হাতের বাইরে ছিল, জানতো না মানুষ এসব জিনিস, সেগুলো ব্যবহার হচ্ছে। তারপরে বিভিন্ন রকমভাবে চুরি ডাকাতি ইত্যাদি রাহাজানি সব কিছু হচ্ছে এই ইয়েতে। তো এই নাটকের ব্যাপারেও সিনেমার ব্যাপারেও চুরি চামারি হচ্ছে, কন্টেন্ট চুরি হচ্ছে, মিউজিক চুরি হচ্ছে, তো এগুলো তো হচ্ছেই। অভিনয়ের ক্ষেত্রে যদি জানতে অভিনয় চাই যে চুরি হয় না, পরিবর্তন এসেছে, অভিনয় চুরি খারাপ করার এবং কোনো ভালো উপায় দিক। নাই। অভিনয় হলে যে আমি ফলো করছি অমুকটাকে, অমুক একজন ভালো অভিনেতার আমি শিষ্য হয়ে গেলাম, হ্যাঁ, এটাকে আমরা চুরি বলি না, যে ওনাকে আমি ফলো করি, উনি ইজ মাই মেন্টর, তার সাথে পরিচয় থাক না থাক আমি মেন্টর, আমি ওনার মতো করে অভিনয় করার চেষ্টা করছি, এইটা মেন্টরশিপ আমরা যেটা বলি আর কি। কিন্তু এটা একটা গ্রেট ব্যাপার আমি বলবো, যে আমার জীবনে আমি সেই 3 বছর বয়সে না 4 বছর বয়সে আমি বলবো, তখন থেকে আমি নাটক দেখি মঞ্চে, এবং আমি অমলেন্দু বিশ্বাসের নাটক দেখি 4 বছর বয়স থেকে। তো 10 বছর বয়সে এসে আমি প্রথম নাটক করি মঞ্চে। আমি কেন করলাম, ওই যে অমলেন্দু বিশ্বাসকে দেখতাম প্রতি মাসে দেখতাম, আমার বাড়ির পাশে রেলের মঞ্চ, রেলওয়েতে আমরা বাবা চাকরি করতেন। তো ওইটা আমার করার খুব শখ, এটা এই মানুষটা এত সুন্দর করে অভিনয় করে, এত সুন্দর চলাফেরা, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর তার হাঁটা চলা সব কিছু, ওই রকম করে করব। ওই রকম করে করতে গিয়ে ওই রকম তো হয় নাই, আমার নিজের মতোই হয়েছে, কিন্তু ওইটা হলো ইন্সপিরেশনটা, সেইটা অভিনেতাদের জন্য অনেক ভালো একটা জিনিস হয়েছে আমি বলবো, যে তুমি দেখে এখন শিখতে পারো, আর পড়াশোনা করে তো শিখতেই পারো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এই যে বলছিলেন যে 10 বছর বয়স থেকে আপনার অভিনয়ের সাথে সখ্যতা, আর 69 সালে আমরা এডিপাস স্ক্রিনে দেখেছি। আপনার পুরো অভিনয়ের ক্যারিয়ারে এই যে শুটিং সেটে সব থেকে বেশি খারাপ কি অভিজ্ঞতার সঞ্চার হয়েছে? খুব খারাপ অভিজ্ঞতা মনে পড়ে না সেরকম। খারাপ বলতে কি ধরনের খারাপ? শুটিং সেটে তো নানা রকমের অভিজ্ঞতা হয়, সবকিছু তো সেটা একটা সবসময় হয়েছে যেরকম পরিস্থিতি অনুকূলে থাকে না। সেটা বললে হাস্যকর হবে, যে শুটিং শেষ হয়ে গেল, ওয়েট করছি যে ডিরেক্টর এসে আমাকে একটা খাম দেবে, দেখা গেল ডিরেক্টরই গায়েব হয়ে গেল। আপনার সাথেও এমনটা হ্যাঁ, হয়েছে? এমনও হয়েছে। তো সুতরাং, কিংবা যা দিবে বলেছিল সম্মানী, পরে বাসায় এসে খাম খুলে দেখি যে না, তার থেকে কিছু কম দিয়েছে। সেটা আবুল হায়াত হয়ে যাওয়ার পরেও? তো আবুল হায়াত তো আমি চিরকালই আবুল হায়াত, মানে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী বোঝাচ্ছিলাম। আমরা তো এই মিডিয়াতে তো আমরা একটা সময়, মানে এটা শুরুর দিককার গল্প নয়? না, এটা শুরুর দিকের গল্প নয়। এটা আমি যখন মিডিয়াতে, মানে এই যে প্যাকেজ মিডিয়াতে যখন ঢুকি, তখন তো আমরা তো সিনিয়র আর্টিস্ট, সেটা 30 বছর আগে। তখন কিন্তু আমরা সিনিয়র আর্টিস্ট, আমরা মোটামুটি ভালোভাবে প্রতিষ্ঠিত। আমরা যখন প্যাকেজে এলাম, তখনও আমাদের সাথে এই ধরনের ব্যবহার হয়েছে। তারপরে অনেক সময় হয় যে শিল্পীরা, কিছু শিল্পী আছে যারা ডিরেক্টরের কথা শোনে না, বিশেষ করে মেকআপের ব্যাপারে, পোশাকের ব্যাপারে, এই জিনিসগুলো আর কি খুব আমার কাছে কষ্ট দেয় আর কি। আর এখন একটা জিনিস আছে যে শিল্পীর ফ্রিডম বলে একটা কথা আছে, তো শিল্পীর ফ্রিডম তো দিতেই হবে, না দিলে তো আমি তার কাছ থেকে ভালো অভিনয় পাবো না। আমি শিল্পীর ফ্রিডমে বিশ্বাস করি, কিন্তু তারপরে হয় কি, আবার ডিরেক্টরের চাহিদা বলে একটা কথা আছে। যেহেতু আমি ডিরেক্টর, যখন আমি ডিরেকশন দিই, তখন আমার একটা চাহিদা থাকবে
কারণ আমার একটা থিঙ্কিং আছে চরিত্রটা নিয়ে, নাটকটা নিয়ে একটা ভাবনা আছে। আমি তো শিল্পীর কাছে সেটাই চাইবো। শিল্পীর একটা আলাদা ভাবনা থাকতে পারে, কিন্তু যেহেতু আমার নাটক করছে, আমি ডিরেক্টর, সুতরাং আমার ভাবনাটা পূরণ করা তার দায়িত্ব। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কনফ্লিক্ট এসে যায়। তো সেখানে অনেকে বলে যে উনি শিল্পীকে স্বাধীনতা দেন না। আমি এটা ঠিক না, আমি শিল্পীর স্বাধীনতা দিই, পুরোপুরি দিই আমরা, কিন্তু তার সাথে আমরা কিছু সাজেশন দিয়ে, কিছু আইডিয়া দিই যে আমি এইভাবে চাচ্ছি, জিনিসটাকে এইভাবে করা যায় কিনা। একেবারেই তাই। আয়োজনের শেষের দিকে চলে এসেছি। খারাপ অভিজ্ঞতা যেমন শুনেছি, তো এই যে শুধু স্ক্রিনের হিসেবেই 5 দশকের বেশি সময় পেরিয়ে গেছে নাটকের অভিজ্ঞতা যদি আমি বলি, খুব সুন্দর একটা অভিজ্ঞতা দিয়ে আজকের আয়োজনটা শেষ করব। খুব সুন্দর একটা অভিজ্ঞতা শুনতে চাই, সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। সুন্দর অভিজ্ঞতা তো মেলাই আছে, অনেক, আমার তো মনে হয় যে কোনো একটি সেখান থেকে। এটা বলে শেষ করা যায় না অ্যাকচুয়ালি। আমি আমি আমার নাটক বানানোর পরে, আমি নাটক প্রচার হয়েছে, তো আমাকে ফোন করেছে কে? গোলাম মোস্তফা আমাকে ফোন করেছেন, আমার গুরু একজন। হায়াত, কি নাটক বানালেন, অসাধারণ। মানে এর চেয়ে বড় পাওয়া তো খুব কমই হয়েছে। হাসান ভাই ফোন করেছেন, লাইলা হাসান আমাকে প্রায় ফোন করতেন, আমার নাটক দেখার, অভিনয় দেখার পরেই ফোন করতেন। এই ধরনের মানুষগুলো, আবুল খায়ের সাহেব আরেকজন গুরু, আমাদের মেন্টর। আমরা তো সিনিয়রদের আমরা মেন্টরই বলি। দেখা হলেই, আরে কি পাঠ করলি রে সেদিন তুই। তো এই যে জিনিসগুলো, এগুলো সবচেয়ে বড় পাওয়া জীবনে। এখন তো হয়ে গেছে যে এখন আমরা এত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি যে এখন একজন আরেকজনের কাজ দেখি না, পারতপক্ষে দেখলেও আমরা বলি না, কেমন লাগলো সেটা বলি না। যদি খুব ভালো হয় তাহলে তো বলবো যে দেখিনি ভাই তোমার কাজ, সরি, কবে হলো এটা জানি না। তো কেউ বলে না যে ভাই দেখেছি অসাধারণ নাটক, দু একজন, ক্বচিত 2-4 জন, আদারওয়াইজ। তো এই জিনিসগুলো আজকাল চলে। তবে আমার সুন্দর মুহূর্ত হলো ওগুলোই যে আমাদের কিছু সিনিয়র শিল্পী এখনও আছেন, যারা, তাদেরকে নিয়ে যখন আমি কাজ করি, মানে এর চেয়ে লক্ষ্মী শিল্পী খুব কম আছে। অসাধারণ তাদের কোঅপারেশন। আর জুনিয়র শিল্পীরা নাকি ভয়ে আমার সাথে কাজ করতে চায় না, আমি নাকি হেডমাস্টার। আমি হেডমাস্টার হয়ে থাকতে চাই, কারণ আমি, আমার নাটকে উচ্চারণ ভুল যাবে, আর সেটা আমার নামে যাবে। আমি ডিরেক্টর যেহেতু, এটা তো আমার নামেই যাবে। তুমি যদি আমার শিল্পী হও আর তুমি যদি একটা ভুল উচ্চারণ করো, মানে আমি যে সব শুদ্ধ উচ্চারণ করতে পারি তা তো আমি বলি না, কারণ আমাদের ভুল হতে পারে। আমাদের যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, আমরা কি করি? কোনো সিনিয়র লোককে ফোন করি। জি, সেই কালে, এখন তো তারা আমাদের নাই, ওনাদেরকে ফোন করতাম। মোস্তফা ভাইয়ের নাম বলেছি আমি, হাসান ভাইয়ের নাম বলেছি। এই লোকগুলো কিছু হলে, হাসান ভাই আচ্ছা এই উচ্চারণটা দেখেন তো, একটু কনফিউজড হয়েছি। আর এখন তো বই আছে অনেক উচ্চারণের, সুতরাং এখন সঙ্গে সঙ্গে খুঁজি, গুগলে খুঁজি। আপনি এখন উচ্চারণ খোঁজেন? হ্যাঁ, কারণ আমি চাই না যে আমি একটা ভুল উচ্চারণ করি। আমি একটা বিজ্ঞাপন দেখি টেলিভিশনে হর হামেশা, তেলাপোকা তেলাপোকা তেলাপোকা। তেলাপোকা ইজ নট রাইট, ইট ইজ রং। তেলাপোকা বলেই যাচ্ছে, তেলাপোকা। কেউ একবার বলেও না যে ভাই আপনি ভুল উচ্চারণ করছেন, এটা ভুল, এটা তেলাপোকা। তো এরকম আরও ছোটোখাটো অনেক ব্যাপার আছে উচ্চারণগুলো, যেগুলো কানে লাগে, খুব লাগে, হঠাৎ করে লাগে। এটা তো আমি একটা বললাম উচ্চারণ, আরও অনেকগুলো আরো আছে অনেক এরকম। আছে। অনেক ধন্যবাদ। কথায় কথায় একদম শেষ দিকে চলে এসেছি। খুব ভালো থাকবেন এবং আপনার কাজে আমরা সবসময় মুগ্ধ হই। আগামীর কাজগুলোর জন্য শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ প্রথমবার ওকে, তোমাকে তো অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হলো আমার দর্শকদের, যাদের জন্য আজকে তুমি আমাকে এখানে ডেকেছো, তাহলে তো এখানে আসার প্রশ্ন উঠতো না। দর্শকদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা ভালো করি খারাপ করি আমাদের নাটক দেখবেন, এবং ব্যক্তি আবুল হায়াত বা ব্যক্তি শিল্পীকে নিয়ে কোনো কথা না লিখে তার অভিনয় সম্পর্কে লিখবেন, ভালো খারাপ যেটাই আপনাদের ইচ্ছা সেটা লিখবেন, কিন্তু ব্যক্তিকে নিয়ে কোনো কথা
লেখাটা শোভন না, ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আপনাদের জন্য কিন্তু আমরা এখানে আসি, তাহলে তো আসা সম্ভব হতো না। একেবারেই তাই। আজকের মতো সময়টা শেষ হয়ে গেল, হুট করেই বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোপবার নিবেদিত ক্যাফে লাইভ। আশা করছি আপনাদের সময়টা আমাদের সাথে দারুণ কেটেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। ক্যাফে লাইভে আবারও দেখা হবে।